চলো আজ তাহলে আমরা আলোচনা করি যে তোমরা নেক্সট টপিকগুলো থেকে কি কি কোন প্রশ্নগুলো সবার আগে পড়বে, মানে কোন প্রশ্নগুলো থেকে প্রিপারেশন, মানে টপিকগুলো থেকে কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে তোমরা আগে নিজেদেরকে প্রস্তুত করবে। আদারওয়াইজ দিন আর রাত একই মনে হবে, তোমাদের কাছে কোনো পার্থক্য খুঁজে পাবে না। ঠিক আছে, গোটা বই মনে হবে তোমার কাছে, ধরিয়ে দিলে তুমি বুঝতে পারবে না যে তুমি কোনটা পড়ে যাবে আর কোনটা পড়বে না। তো আগে ভেবে দেখে নাও যে মানুষের মাথায় যারা পলিটিক্যাল সায়েন্স কখনো পড়েছে বা প্রফেসর যারা কোয়েশ্চেন্স তোমাকে করবে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করতেই পারে, যেগুলো খুবই জেনারেল করবেই, যেটা আমরা আলোচনা করছিলাম। তাহলে আমরা আলোচনা করে নিয়েছি এগুলো আমরা রাইটস নিয়ে আমরা কি কোথায় ছেড়েছিলাম, ওদের সিটিজেনশিপ। তাহলে আজ আমাদের আলোচনা হবে রাইটস অ্যান্ড ডিউটিস, অধিকার এবং কর্তব্য। তাহলে অধিকার এবং কর্তব্য, অধিকার বলতে তুমি কি বোঝো? প্রত্যেকটার আগে ইন জেনারেল ডেফিনেশন তো দেখতেই হবে, যেটা শুরু থেকেই বলে আসছি। ঠিক আছে, অধিকার এবং কর্তব্য, দুটো অধিকারের উদাহরণ দাও তো, যদি জিজ্ঞেস করে যে দুটো অধিকারের উদাহরণ দাও, দুটো অধিকারের উদাহরণ, অধিকার এবং কর্তব্য, দুটো অধিকারের উদাহরণ দাও, দুটো অধিকারের উদাহরণ দাও, কোন দুটোকে তুমি অধিকার বলবে? তখন যখন তোমাকে জেনারেল কোয়েশ্চেন্স করবে তখন তুমি যে কোনো অধিকারের কথা বলতে পারো, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে সেটাও অধিকার, যেটা লেখা নেই সেটাও হতে পারে অধিকার। হয়তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা নেই, এবার লেখা নেই ইন্ডিয়ান কনস্টিটিউশনে তার মানে এটা নয় যে সেটা অধিকার নয়, সেটা হতে পারে চায়নার কনস্টিটিউশনে লেখা আছে, কিন্তু তোমাকে তো স্পেসিফাই করে দেয়নি যে কোন ইন্ডিয়ান কনস্টিটিউশনের অধিকারগুলোই বলো এবং বাকিগুলো অধিকার নয়, সেটা নয়। সো তোমাকে এটা জানতে হবে সবার প্রথমে যে কোনগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে আর কোনগুলো চায়নার কনস্টিটিউশনে আছে, কারণ পার্থক্য, এবং কোনগুলো আমেরিকার কনস্টিটিউশনে আছে যেগুলো এখানে নেই। সো অধিকার বললে এই পার্থক্যগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, বিশেষ করে আমেরিকা, চায়না আর ইন্ডিয়া, এই তিনটে দেশের কনস্টিটিউশনে অধিকারের কোনগুলো সিমিলারিটিস আছে, কোনগুলো ডিসিমিলারিটিস আছে। চায়নার কনস্টিটিউশনে যেমন হচ্ছে কাজের অধিকারটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাদের একটা, ঠিক আছে, মানে অধিকারের মধ্যে আবার মৌলিক অধিকার আছে। সো তাদের ওখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা মৌলিক অধিকার অনেক রকমের হতে পারে, লিগাল অধিকার হতে পারে, ঠিক আছে, কিন্তু আবার মৌলিক অধিকার হতে পারে। তো লিগাল আর মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যটাও জিজ্ঞেস করতে পারে। সো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা মৌলিক অধিকারও দেখতে পাই, আবার হচ্ছে আইনি অধিকারও দেখতে পাই। আইনি অধিকার আমাদের যেমন ভোট দেওয়ার অধিকারটা আমাদের আইনি অধিকার, মৌলিক অধিকার নয় এটা আমাদের। মৌলিক অধিকারের মধ্যে আমরা 6টা মৌলিক অধিকার দেখতে পাই এবং তার আন্ডারে আবার তোমরা দেখবে 19-এর আন্ডারে বা 6টা আছে। সেই ধরনের অধিকারগুলো আমাদের মৌলিক অধিকারগুলো আছে। সো আইনি অধিকার আর মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করলো। এখন যেটা আমাদের মৌলিক অধিকার সেটা হতেই পারে যে সেটা আমাদের যেটা মৌলিক অধিকার সেটা হতেই পারে যে চায়নার মৌলিক অধিকার নয়। চায়নার যেটা মৌলিক অধিকার সেটা আমাদের দেশের সংবিধানে মৌলিক অধিকার নয়, সেটা হচ্ছে আইনি অধিকার, হতেই পারে। সো বা আমাদের দেশের সংবিধানে মেনশনই করা হয়নি, এটাও হতে পারে। সো এই পার্থক্যটা ভালো করে বোঝো যে অধিকার কোনগুলো এবং তার মধ্যে মৌলিক অধিকার কোনগুলো আইনি অধিকার, হ্যাঁ, এবং চায়নার কনস্টিটিউশনে, আমেরিকার কনস্টিটিউশনে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমাদের কনস্টিটিউশনে আছে কি নেই। সবগুলোই নেই, অনেকগুলোই আছে কিন্তু সবগুলোই নেই। চায়নার অধিকারে যেমন বললাম, চায়নাতে মৌলিক অধিকারের কথা বললে সে তাদের হচ্ছে কাজের অধিকারটা তাদের আমাদের দেশের সংবিধানে মেনশন নেই, কিন্তু এটা পরীক্ষার হলে তোমাকে কিন্তু মানে ইন্টারভিউ বোর্ডে কনফিউজ করার জন্য কিন্তু এইরকমভাবে এই জিনিসগুলো ছুড়ে দেবে। সো এই পার্থক্যটা সম্পর্কে ক্লিয়ার হও। ঠিক আছে, অধিকার বললে এই বিষয়গুলোই মাথায় কিন্তু আসে। এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে দুটো ধরন বলতে পারে, কত ধরনের অধিকার তুমি জানো, কত ধরনের অধিকার হতে পারে। সো অধিকার সিভিল, হ্যাঁ, নাগরিক অধিকার যেটাকে আমরা বলি, নাগরিক অধিকার বা সমাজ, তারপরে হচ্ছে অর্থনৈতিক অধিকার, তারপর হচ্ছে রাজনৈতিক অধিকার। এই ধরনের অধিকারগুলোকে তুমি ক্লাসিফাই করতে পারো। ঠিক আছে, এই ধরনের অধিকারগুলোকে তুমি ক্লাসিফাই করতে পারো। ঠিক আছে, তো এই ধরনের 3টে অধিকারের এখানে ক্লাসিফিকেশন আছে, 3টে অধিকারকে তোমরা আলাদাভাবে তোমরা এটা ক্লাসিফাই করতে পারো। এখন যেটা সিভিল অধিকার সেটা হতে পারে যে মৌলিক অধিকার আবার আইনি অধিকার, দুটোই হতে পারে। সিভিল অধিকারগুলো মৌলিকও হতে পারে, সিভিল অধিকারগুলো কিন্তু নাগরিক আবার আইনি অধিকারও হতে পারে। ঠিক একই রকমভাবে ইকোনমিক এবং পলিটিক্যালগুলো তাই হবে। তাহলে এইগুলোর পার্থক্যগুলো বোঝার চেষ্টা করো। এগুলোর হচ্ছে ইকোনমিক অধিকারের মধ্যে কোন অধিকারটা মৌলিক আমাদের দেশে, কোনো অধিকারটা মৌলিক নয়। আবার আমাদের দেশে মৌলিক না হলো চায়নাতে আবার সেটা মৌলিক, তাই না? কাজের অধিকারটা অর্থনৈতিক অধিকারের মধ্যেই পড়ে, কিন্তু আমাদের দেশে এটা মৌলিক অধিকার নয়, কিন্তু চায়নাতে মৌলিক অধিকার। হ্যাঁ, তাহলে আমাদের দেশে আবার এটা আইনি অধিকার, 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে, তো এটা আইন তৈরি করে করা হয়েছে। তাহলে আমাদের দেশে অর্থনৈতিক এই অধিকারটা কিন্তু আইনি অধিকার, চায়নাতে এটা কিন্তু আবার মৌলিক অধিকার। সেই পার্থক্যগুলো তোমাকে বুঝতে হবে, এগুলোই কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। দুটো সিভিল অধিকারের উদাহরণ দাও তো, বলবে তোমাকে দুটো নাগরিক অধিকারের বা সামাজিক অধিকারের উদাহরণ দাও তো।
দুটো সাংস্কৃতিক অধিকারের উদাহরণ দাও তো, দুটো অর্থনৈতিক অধিকারের উদাহরণ দাও তো, দুটো রাজনৈতিক অধিকারের উদাহরণ দাও তো। উদাহরণগুলো তোমাকে জিজ্ঞেস করবেই, কোন দুটো অর্থনৈতিক, কোন দুটোকে তুমি অর্থনৈতিক বা রাজনৈতিক বা সামাজিক, হ্যাঁ, এগুলো অধিকার তুমি বলবে। এগুলো তোমাকে কিন্তু জানতে হবে, এগুলো তোমাকে জানতেই হবে। এগুলো না জানলে কিন্তু তুমি ওখানে গিয়ে আটকে যাবে। এবং রাইট টু রেসিস্টেন্স, প্রতিবাদ করা সরকারের বিরুদ্ধে, যেটা খুব মানে সে যেটা নিয়ে সবসময় মানে আমাদের দেশে বা যে কোনো দেশে আলোচনা হয়, চর্চা হয়, ঠিক আছে। এটা একটা মানে সর্বসময়ের আলোচনার বিষয়বস্তু। তো রাইট টু রেসিস্টেন্স, প্রতিবাদের অধিকারটা ঠিক কী, মানে কোন অধিকারের আন্ডারে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ পলিটিক্যাল অধিকারের মধ্যে আসে রাইট টু রেসিস্টেন্স। এখন তোমাকে বলতেই পারে যে প্রতিবাদের অধিকারটার সমর্থন করেছেন এমন দুজন নাগরিকের স্কলারের নাম বলো তো। আবার দুজনের নাম বলো যারা প্রতিবাদের অধিকারটাকে সমর্থন করেনি। তোমার সিলেবাসেই ছিল এগুলো, তুমি পড়েছো এগুলো, হবস লগ রুশোর মধ্যেই এগুলো পেয়েছো। হবস যেমন হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ সমর্থন করেননি, লক আবার এসে রাজনৈতিক প্রতিরোধ সমর্থন করলেন, তাই না? সমর্থন করলেন, কিন্তু সেখানে তিনি আবার সেখানে আবার ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ারও চেষ্টা করলেন। রুশো এসে বললেন যে প্রতিরোধ করবে কেন, ক্ষমতা তো তাদের নিজেদের হাতেই আছে, জনপ্রিয় সার্বভৌমিকতা ধারণা দিয়ে প্রমাণ করলেন। সো প্রতিরোধ করবে কেন, কারণ মানুষের হাতেই তো ক্ষমতা আছে। সো এইরকমভাবে আমরা দেখতে পেলাম যে কেউ প্রতিরোধটাকে সমর্থন করছে, কেউ প্রতিরোধটাকে সমর্থন করেনি। তো এগুলো তোমাকে জানতে হবে, হ্যাঁ, এগুলো থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করবে। এরপরে এখানে দেখো যেটা সামাজিক, মানে এবং সামাজিকের কথা তো বললামই। এরপরে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, ঠিক আছে। জেন্ডার ইকুয়ালিটি ধারণা থেকে অধিকারগুলোকে, নাগরিক অধিকারের ক্ষেত্রে মহিলারা কোন অধিকারগুলো পায় এবং কোনগুলো পায় না, যেগুলো পুরুষ পায় হয়তো, বা পুরুষরাও পায় না, হতেই পারে। তাহলে এই জেন্ডারের দিক থেকে এগুলোকে ভাববে যে দুটো নাগরিক অধিকারের আমি উদাহরণ দেবো, কিন্তু মহিলারা এটা উপভোগ করতে পারে না, পুরুষরা পারে। দুটো নাগরিক অধিকারের উদাহরণ দেবো, সেটা হচ্ছে পুরুষরা পারে, মহিলারা পারে না, মহিলারা পারে, পুরুষরা পারে না, এইরকমভাবে। সো ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে। অর্থনৈতিক অধিকারটাও তাই, হ্যাঁ, যেগুলো মহিলারা উপভোগ করতে পারে না, পুরুষরা পারে। রাজনৈতিক অধিকারটাও চাই, যে মহিলারা পারে, পুরুষরা পারে না। সামাজিক অধিকারটাও তাই, যেগুলো পুরুষরা পারে, মহিলারা পারে না। সো এই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে। তো এগুলো সম্পর্কে তোমাকে কিন্তু একটুখানি জানতে হবে। উদাহরণগুলো এগুলো লিখে নাও, এগুলো ভালো করে নোট করে নাও। এগুলোই পরীক্ষায় কিন্তু হলে জিজ্ঞেস করবে, আমি বারবার জিজ্ঞেস করছি, ইন্টারভিউ বোর্ডে কিন্তু এগুলোই জিজ্ঞেস করবে, ঠিক আছে। জিজ্ঞেস করা হলে আর কিছু নেই এখানে বিশেষ করে। তারপরে এখানে তোমাকে বলবে যে, তারপরে তোমাকে এখানে ডিউটিজের কথা বলবে, যে অধিকার আর কর্তব্যের মধ্যে পার্থক্য কী, জিজ্ঞেস করতেই পারে যে অধিকার আর কর্তব্যের মধ্যে পার্থক্য কী। জিজ্ঞেস করে বসলো তোমাকে যে অধিকার আর কর্তব্যের মধ্যে পার্থক্য কী। অধিকার বলতে তুমি কি বোঝো, কর্তব্য বলতেই বা তুমি কি বোঝো। অধিকার আর কর্তব্যের মধ্যে পার্থক্য কী? অধিকার আর কর্তব্য, অধিকারটাকে কিছু অধিকারটাকে মৌলিক করা হয়েছে, কর্তব্যটাকে মৌলিক কেন করা হয়নি? কেন সেগুলো আইন দ্বারা বলবৎযোগ্য নয়? ডিউটিগুলো আইন দ্বারা বলবৎযোগ্য নয় কেন, তাই না? কেন নয়, বা একটা ডিবেট আছে এটা নিয়ে। তো এই ডিবেটটা কি? তো মোটামুটি ভাই বোঝার চেষ্টা করো কর্তব্য আর অধিকারের মধ্যে পার্থক্য কী। এবং তোমাকে দুটো ডিউটি জিজ্ঞেস করতে পারে, বলো তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে এরকম দুটো ডিউটিজের নাম বলো তো। ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই, কিন্তু ডিউটি হওয়া উচিত, বলো তো দুটো উদাহরণ দাও তো। কনস্টিটিউশনে মেনশন নেই, কিন্তু ডিউটি হওয়া উচিত। সমাজটাকে আরও উন্নত করতে হলে এগুলো মানুষের ডিউটি হওয়া উচিত, কর্তব্য হওয়া উচিত, যেগুলো সকলে করে না, লিখিত না থাকার ফলে সকলে এগুলো করে না। তো তোমার কাছে জানতে চাইতে পারে এগুলো, তোমার কাছে এগুলো জানতে চাইতে পারে। এগুলো তোমাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে, এগুলো তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে বিষয়গুলো। এরপরে আছে লিবার্টি, এরপরে আছে এই জিনিসগুলোই মাথায় রেখো। আমাদের দেশে কতগুলো মৌলিক অধিকার আছে, দুটোর উদাহরণ জানতে চাইতে পারে। কোন অধিকার কবে ঢুকেছে, ওগুলো তো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন আলোচনা আসবো তখন তোমরা পাবে। বাট মোটামুটিভাবে এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রেখো। অধিকার নিয়ে কথা বলেছে দুজন, হচ্ছে স্কলারের নাম বলো তো। অধিকার নিয়ে বলেছে এরকম দুজন স্কলারের নাম। নিশ্চয়ই তোমরা লিখে নিচ্ছ সব, শুধু খালি নিজের
ব্রেনের উপর জোর খাটাচ্ছ না এবং ভাবছো না এটা যে আমি তো সবই জানি, আমি তো সবই পারি, আমি তো শুনে নিলাম মনে থাকবে। যারা এই আত্মবিশ্বাসে ভুগছো তারা ইন্টারভিউ বোর্ডে গোল্লা খাবে, ঠিক আছে? কারণ ইন্টারভিউ হতে এখনও তোমার দেরি আছে। আমি যতগুলো প্রশ্ন অলরেডি এখনও পর্যন্ত বলে গেছি, সেগুলো যদি সবই নোট না করেছো তাহলে গোল্লা খাবে। এত আত্মবিশ্বাস থাকা ভালো নয়। তো যাই হোক, এগুলো নিশ্চয়ই নোট করে নিচ্ছ, এগুলো নিশ্চয়ই গুগল করছো, নিশ্চয়ই বইয়ে খুঁজে বের করে সুন্দর করে খাতা সাজিয়ে নিচ্ছ। সেই খাতা দেখে সুন্দর করে প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু উপস্থিত হবে। এরপরে চলে আসো লিবার্টি। এরপরে চলে আসো লিবার্টির প্রসঙ্গে। লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা জিনিসটা কি? তো স্বাধীনতার ডেফিনেশনটা তোমাকে জানতে হবে। আগেও বলেছি, ডেফিনেশনের বিষয়ে যখন তোমাকে জানতে চাইবে তখন তুমি যদি দেখছো যে ওরা খুব শুনতে চাইছে, তখন তুমি স্কলারদের ডেফিনেশন দুজনের বলো, তারপর নিজেরটা জানাও। দেখছো সময় দিচ্ছে না, তখন তুমি সরাসরি নিজেরটা বলো। আর স্কলারদের আন্ডারে স্কলাররা কে কী বলেছেন সেই যেখানে আর যেতে হবে না তোমাকে, ঠিক আছে? এটা তোমাকে দেখতে হবে। এরপরে চলে আসো লিবার্টি এবং ইকুয়ালিটি। লিবার্টিকে সমর্থন করেন দুজন স্কলারের নাম জানতে চাইতে পারে, ইকুয়ালিটিকে সমর্থন করে দুজন স্কলারের নাম জানতে চাইতে পারে, এবং তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কী রূপ এটা জানতে চাইতে পারে। যে স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্কটা কেমন বলো তো? কেমন সম্পর্ক তাদের মধ্যে? সো এটা তোমাকে বুঝতে হবে। তাদের মধ্যে সম্পর্কটা কি একে অপরের তারা পরিপূরক নাকি একে অপরের তারা সম্পূরক? কোনটা? পরিপূরক না সম্পূরক? অর্থাৎ তাদের একে অপরের মধ্যে মিল আছে নাকি একে অপরের সঙ্গে পার্থক্য আছে কি, এবং একে অপরকে ছাড়া তারা কি চলতে পারে নাকি একে অপরের উপর নির্ভর করে তারা চলে? তো এটা বুঝতে হবে। এবং বুঝতে হবে যে আরেকটা বিশেষ করে বিষয় যেটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে ল্যাস্কির যেটা বিষয় আসে এখানে আলোচনায়, সেটা হচ্ছে যে ল্যাস্কি বলেছেন যে ইকোনমিক ইকুয়ালিটি ছাড়া লিবার্টি পসিবল নয় কখনো। ইকোনমিক ইকুয়ালিটি না থাকলে লিবার্টি কখনো পসিবল নয়। তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে এই কথাটা কে বলেছে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মতো অ্যাকাডেমিক্সে এগুলো খুব চর্চায় থাকে, ল্যাস্কি খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ অর্থনৈতিক ইকুয়ালিটির কথা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের একাডেমিয়া, এটা একটা চর্চার বিষয়। তো কাজেই এটা তোমাকে কিন্তু জিজ্ঞেস করবেই। অর্থনৈতিক সাম্য ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। তো অর্থনৈতিক সাম্য ছাড়া স্বাধীনতা সম্ভব নয়, এটা কে বলেছেন, কোন বইয়ে বলেছেন, কত সালে বইটা পাবলিশ হয়েছে, এটা ভালো করে তোমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? কোথায় হারিয়ে গেল? তো এটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। লিবার্টি, এখন লিবার্টির দুজন স্কলারের যখন নাম জানতে চাইবে তখন স্বাভাবিকভাবে মাথায় রাখো যে তার হতেই পারে তার বই দুটোর নাম জিজ্ঞেস করলো। যেমন তোমরা লিবার্টি জিজ্ঞেস করলে বলেই দেবে যে জন স্টুয়ার্ট মিলের নাম অন লিবার্টি বলে তিনি বই লিখেছেন, স্বাধীনতার উপর জোর দিয়েছেন তিনি, বলে দিলে। তিনি তার বাবার নামও বলতে পারো তোমরা, তার বাবার যে বন্ধু ছিল বেনথাম, তার নামও বলতে পারো তোমরা। এরা হচ্ছে এক প্রকার সমর্থক, ঠিক আছে? কেউ ব্যক্তিকে সমর্থন করেছে, কেউ হয়তো একটা বড় মেজরিটি গোষ্ঠীকে সমর্থন করেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু লিবার্টির ইন জেনারেল এরা কিন্তু সমর্থক। লিবার্টি সম্পর্কে তুমি আরও অনেক নামই জানো তোমরা, তাই না? লিবার্টি সম্পর্কে আরও অনেক স্কলারের নাম জানো। অমর্ত্য সেনও লিবার্টির পক্ষেই কথা বলেন। তো অনেক স্কলারই আছে, সেগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদেরকে সুন্দরভাবে মাথায় রাখতে হবে। ইকুয়ালিটি নিয়েও এটা জিজ্ঞেস করতে পারে। ইকুয়ালিটির দুজন সমর্থকের নাম বলো তো, তাদের লেখা দুটো বইয়ের নাম বলো তো। এগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। সেফগার্ড অফ লিবার্টি ইন মডার্ন স্টেট, আধুনিক যে রাষ্ট্র, সেই আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার কি সেফগার্ড, মানে এটাকে বাংলাতে যেটা বলা হয় সেটা হচ্ছে মানে ওটাকে এক প্রকার সুরক্ষা দেওয়া, কাইন্ড অফ সেফগার্ড। তো আধুনিক রাষ্ট্রের স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা হয়, আধুনিক রাষ্ট্রের স্বাধীনতাকে রক্ষা করা হয়, এটার থেকে বিশেষ কোনো প্রশ্ন আসবে বলে অ্যাজ সাচ আমার মনে হয় না, মানে এরকম প্রফেশনালি। বাট ঘুরিয়ে হয়তো কোনো সাধারণ জেনারেল কোয়েশ্চেন্স তোমাকে জিজ্ঞেস করতেই পারে তোমার আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য। এবং সেখানে যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে যে ধরো নাও, আধুনিক রাষ্ট্রে কি আমাদের স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে না কমেছে? এটা একটা দীর্ঘদিনের ডিবেটের বিষয়। তুমি টিভি নিউজ খুললে তোমার মনে হবে যে স্বাধীনতা কমে গেছে, কিন্তু টিভি নিউজ ইটসেলফ কিন্তু স্বাধীনতার একটা কিন্তু সমর্থক। টিভি দেখছো মানে তুমি তোমার স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু টিভিতে যেটা দেখছো সেটাতে হয়তো বলছে যে তোমার স্বাধীনতা কমছে। এটা ব্যাপারটা বুঝতে হবে। মানে টিভি দেখছো, আগে টিভি দেখার সুযোগ ছিল না, তুমি টিভি দেখতে পাচ্ছ, তাহলে তোমার স্বাধীনতাটা বৃদ্ধি পেয়েছে। আগে তো এটা ছিল না, এটা এখন মাধ্যম। আবার টিভিতে যেটা জানানো হচ্ছে সেটা হয়তো বলছে যে এমন কোনো জায়গায় মানুষকে আটকে দেওয়া হয়েছে, কোনো একটা ঘটনা দেখাচ্ছে যে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে যেতে, তাদেরকে শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে দেয়নি। ক্লাসের সময় ফোন করছে কেন? হ্যালো, এখন তো ক্লাস চলছে। হ্যাঁ, তুমি কি ব্যাচ ছেড়ে দিয়েছো নাকি ক্লাস করছো না নাকি? ব্যাপারটা বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা। আমার তো বিশ্বাস আসা উচিত। হুম হুম। ঠিক আছে, আমি ক্লাসের পরে ফোন করো। হ্যাঁ, তো এইটা মাথায় রেখো বিষয়টা, ঠিক আছে, যেটা বললাম এখানে। তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে আধুনিক রাষ্ট্রে কি স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে নাকি আধুনিক রাষ্ট্রে স্বাধীনতা কমেছে। তোমার উত্তরটা এটাই হওয়া উচিত যে স্যার বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে। আমি টিভি দেখছি ইটসেলফ আমাকে আমার সমাজ ব্যবস্থায় যে খামতিগুলো আছে সেগুলো সম্পর্কে তুলে ধরার সুযোগ আমি পাচ্ছি, তার মানে সংশোধন করারও সুযোগ পাবো। জনগণের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, তার মানে তো আমার স্বাধীনতা বৃদ্ধি পাবে, তারই তো একটা সংকেত এটা। তো টিভিতে বলছে যে এখন ঘুষ খাচ্ছে, টিভিতে দেখাচ্ছে যে ঘুষ খাচ্ছে, টিভিতে দেখাচ্ছে যে রিক্রুটমেন্ট হচ্ছে না, টিভিতে দেখাচ্ছে যে টিচাররা মার খাচ্ছে। এটা একটা অল্প সময়ের জন্য, লম্বা সময়ের জন্য নয়। প্রতিবাদ হচ্ছে মানে যেটা খামতি আছে সেটাকে সংশোধন করার জন্য হচ্ছে, যেটা খামতি আছে সেটাকে সংশোধন করার জন্য হচ্ছে। ঠিক আছে, এখন এটা একটা ডিবেটের বিষয় বা একটা হ্যাঁ বা না এর উত্তর দেওয়া যেতে পারে। যে হতে পারে যে সরকারের কাছে কমছে সিট, সরকার চাকরি দিচ্ছে না, কিন্তু প্রাইভেট সেক্টর তো চাকরি দিচ্ছে। সেই স্কুলগুলো তো দেখবে প্রাইভেটের হাতে চলে যাচ্ছে, ইউনিভার্সিটিসগুলো প্রাইভেটের হাতে চলে যাচ্ছে, কলেজগুলো প্রাইভেটের হাতে চলে যাচ্ছে, তো তারা তো করছে। তো এক প্রকার তোমার স্বাধীনতাটা কিন্তু বাড়ছে, কমছে না। এক প্রকার তোমার স্বাধীনতাটা বাড়ছে, এটা একটা জেনারেল টেন্ডেন্সি। মানে ওই মার্ক্সবাদীদের চিন্তা ভাবনা থেকে বিষয়টাকে দেখবে না। মার্ক্সবাদীরাও কিন্তু দেখবে না, মানে কি মার্ক্সবাদীটাকে ভুলভাবে ইন্টারপ্রেট করবে না। আমি বলবো যে এটা হচ্ছে সংশোধনের প্রক্রিয়াতে এটা হচ্ছে মানে এই নয় যে তুমি আগে দাস ছিলে, ওই দাসের পর্যায়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা মানুষ মেনে নিচ্ছে, তা নয়। বরং যখন রেসিস্টেন্স হয়, প্রতিবাদ হয়, তখন কিন্তু সেটা সংশোধনের জন্য হয়, বরং আরও স্বাধীনতা অর্জনের জন্য হয়। তো কাজে আমরা ওই দাসত্ব থেকে বেরিয়ে এসেছি এবং দিনে দিনে আরও বিভিন্ন ধরনের দাসত্ব থেকে বেরিয়ে আসছি। আমাদের স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, কমছে না। তো কাজে এখন টিভিতে যেগুলো আমরা দেখছি, রোজ রোজ নেগেটিভ খবর যেগুলো দেখি, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ খবর দেখি, সেগুলো হচ্ছে কি একটা অল্প সময়ের জন্য। সেটা তাতে হতে পারে সেই অল্প সময়টা তাতে তোমার পুরো লাইফটাতে হয়তো তুমি চাকরি পেলে না, হতেই পারে। কিন্তু একটা রাষ্ট্রের লাইফটা তো আর শুধুমাত্র একটা ব্যক্তির জীবনের লাইফ বা তার কর্মজীবন লাইফ দ্বারা নির্ধারণ হয় না, বা ওই সময়ের জন্য শুধু তার লাইফ তা তো বলতে পারি না। রাষ্ট্রের লাইফ মানে হচ্ছে তার একটা দীর্ঘ সময় আছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকে এগিয়ে যেতে হয় এবং সে এগিয়ে যায়। তো সেই লাইফের ভাবনা থেকে দেখলে তুমি দেখবে যে যুগে যুগে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কিন্তু স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, কমছে না। স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, স্বাধীনতা কমছে না। তো কাজে এগুলো একটুখানি ভালো করে মাথায় রেখো। তুমি তুমি কতটা তোমার অবজারভেশন পাওয়ার আছে, তোমার কতটা নলেজ আছে, এটা যাচাই করার জন্য কিন্তু এই ধরনের তোমাকে জেনারেল কোয়েশ্চেন্সগুলো ছুড়ে দেবে। আর তুমি যদি বলে বসো এই ধরনের কোনো নেগেটিভ কথা, তাহলে কিন্তু ওইখানে তুমি মার খেয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে যে তুমি এখনও বাস্তব জ্ঞান তোমার হয়নি, তুমি টিভি দেখে তুমি তোমার জ্ঞান নির্ধারণ করো, তোমার টিভি দেখে তুমি জ্ঞান অর্জন করো, তুমি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট পড়ে তুমি জ্ঞান অর্জন করো। ওটার ঊর্ধ্বে আরও যে বড় একটা যে লিটারেচার আছে, যেখানে ওই অল্প সময়ের কথা বলা হয় না, যেখানে একটা ইতিহাসের কথা বলা হয়, সেইটা তুমি পড়োনি। ইতিহাসটাকে তুমি পড়োনি। ইতিহাস বলছে আগে আমরা দাস ছিলাম, এখন আমরা দাস নেই। আমাদের আজ থেকে 10 বছর আগে আমাদের হাতে, 15 বছর আগে আমাদের হাতে মোবাইল ফোন নামক বস্তুটি ছিল না, এখন আছে। এবং এটা আমাদের নিজেদের
জীবন জীবিকাকে অনেক অনেক বেশি সহজ করে দিয়েছে। তো সব কিছু তো সরকার করছে না, প্রাইভেট করছে। তো প্রাইভেট করলেও কিন্তু আমাদের স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে। সো এটা কিন্তু তোমাকে বুঝতে হবে ভালো করে। কাজেই ওই জ্ঞানে টিভি দেখে জ্ঞান অর্জন করেছো আর সেইটার ভিত্তিতে তুমি ডিসিশন নিয়ে তুমি বলে দিলে যে না স্যার স্বাধীনতা তো কমছে কেন, কারণ আমি তো চাকরি পাচ্ছি না। দেখুন স্বাধীনতা কোথায় পাচ্ছে, আমি চাকরি পাচ্ছি না তাই জীবনে ইনকাম করতে পারছি না। তোমার ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞেস করেনি, একটা রাষ্ট্রের লাইফের কথা জিজ্ঞেস করেছে সে, হতে পারে, বা একটা পুরো এক যুগের কথা জিজ্ঞেস করেছে, বা একটা শত বছরের ইতিহাস তোমার কাছে জানতে চাইছে। সেইটাকে বিচার করে তুমি যদি দেখো তাহলে দেখবে যে স্বাধীনতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, স্বাধীনতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, স্বাধীনতা কমছে না। সো এই সেন্সটা তোমার কিন্তু থাকতে হবে, ইতিহাস না পড়লে এটা হবে না। শুধু টিভির জ্ঞান নিয়ে এসে, সোশ্যাল মিডিয়ার জ্ঞান নিয়ে এসে তুমি যদি এখন এইভাবে ইন্টারপ্রেট করো এবং এইভাবে উত্তর দাও তাদের, তাহলে তুমি ওখানে গোল্লা খেয়ে যাবে। তো এটা ভালো করে মাথায় রেখো বিষয়টা। এরপরে চলে আসো আমাদের লিবার্টি থেকে অ্যাজ সাচ আর বিশেষ কিছু জিজ্ঞেস করার মতো যেটা আছে সেটা হচ্ছে যে পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টির কথা কে বলেছেন, কোন বইয়ে বলেছেন? পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টির কথা কে বলেছেন এবং কোন বইয়ে বলেছেন? তো সেই বইটার নাম তোমাকে জানতে হবে। পজিটিভ লিবার্টি আর নেগেটিভ লিবার্টির কথা কে বলেছেন, তার বইটার নাম কি, কত সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এর গভীরে যাওয়ার চেষ্টা করো না, বইটাতে কী বিষয়বস্তু আছে হেন তেন, এত যে জটিলে গভীরে তোমাদের যাবে না, এত সময় নেই ওদের। তোমাদের বেশি, তোমরা যদি স্কুলে পড়াবে ইনফরমেটিভ কোয়েশ্চেন্সের সংখ্যাটাই তোমাদের বেশি করবে। এবং যারা ইন্টারভিউ নিতেও যাবেন তারা খুব হাইলি কোয়ালিফাইড টিচার, বড় মাপের গবেষক ওরা যাবে না। যেমন তুমি যদি বলো যাদবপুরের শিবাশিস চ্যাটার্জি ইন্টারভিউ নিতে যাবে, ওম প্রকাশ মিশ্র ইন্টারভিউ নিতে যাবে, যারা ফিলোসফিক্যাল বিষয় নিয়ে ডিবেট করে, ওরা ওদেরকে পাঠাবে না ইন্টারভিউ নিতে। স্কুলের টিচারদের ইন্টারভিউ হয়তো বড় জোর কলেজের কোনো টিচারকে পাঠাবে, ইউনিভার্সিটি টিচার পর্যন্ত এটা আসবে বলে আমার ধারণা নেই। কাজে তাদের প্রশ্ন ধরনটাও এরকমই হবে, ওদের লেভেল মতোই প্রশ্ন হবে। এবং ওদের লেভেলটা এর থেকে বড় কিছু হলেও, কলেজের অনেক টিচার আছে তাদের লেভেল হয়তো ইউনিভার্সিটি টিচারদের লেভেলের থেকে অনেক বড়, কিন্তু তারা প্রশ্নটা তো করছে একজন স্কুলের টিচার যিনি হবেন তাকে। তো ওর কাছে অত বড় ফিলোসফি জানতে চাইবে না, অত বড় ফিলোসফি ওর কাছে জানতে চাইবে না। কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এখানে। সাধারণভাবে একদম বেসিক জিনিসগুলো সম্পর্কে একটা ক্ল্যারিটি নিয়ে তোমরা সেখানে কিন্তু যাবে, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এরপরে চলে আসো ডেমোক্রেসি। ডেমোক্রেসির ধারণায় তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে কত ধরনের ডেমোক্রেসির নাম তুমি জানো? প্রথমে ডেমোক্রেসি বলতে তুমি কি বোঝো? প্রথমে কত ধরনের ডেমোক্রেসি তুমি শুনেছো বলো তো? কত ধরনের ডেমোক্রেসিরও অনেক ধরন আছে। তোমরা ইন জেনারেল ডেমোক্রেসি যেমন একটা ফর্ম, তেমন অটোক্রেসি একটা ফর্ম। তো এগুলো তো আলাদা আলাদা কতগুলো ফর্ম শাসন করা, কিন্তু ডেমোক্রেসিরই ইটসেলফ অনেকগুলো ফর্মস আছে। অনেক ধরনের ডেমোক্রেসি হয়। কতগুলো ডেমোক্রেসির নাম তুমি জানো বলো তো? কে জানো বলো তো দেখি? কে জানো কত ধরনের ডেমোক্রেসির নাম জানো বলো? কে আছো এখানে? কারা আছো দেখি? কে বলতে চাইবে কত ধরনের ডেমোক্রেসির নাম তুমি জানো? কমল বল দেখি, জানা আছে? কমলের জানা আছে? কমল, ময়ূরী, তোমরা তোমাদের, আমি সিনিয়র বলে একটু জিজ্ঞেস করছি তোমাদের। স্যার বলছি প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র এই দুটো আমি জানি স্যার। এটা হচ্ছে দাঁড়া আসছি। প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য সরাসরি, কিন্তু ইটসেলফ গণতন্ত্রের ধরন কত ধরনের হতে পারে, ওটাও একটা ধরন যেটা বললে। আর কি কি জানো তোমরা বলো? কত ধরনের গণতন্ত্রের নাম জানো? স্যার লিবারাল আছে, পার্টিসিপেটরি আছে, ডেলিভারেটিভ আছে, ডিরেক্ট ইনডিরেক্ট তো আছে, ক্লাসিক্যাল আছে। এবার তোমাকে কোয়েশ্চেন্সটা কি করবে জানো? ডেলিভারেটিভ মানে কি? তুমি তো বাংলা মিডিয়ামে পড়েছো বললে, তুমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকেই পড়াবে, তুমি তো বাংলা মিডিয়ামে ইন্টারভিউ দিচ্ছ, অ্যাপেয়ার করেছো বাংলা মিডিয়ামের জন্য। ডেলিভারেটিভ মানে কি বলো? ডেলিভারেটিভ মানে কি?
বলো, আটকে গেলে দেখো। তো এই ইন্টারভিউ নেবো আমি তোমাদের, তখন আরও অনেক তোমাদের ভুলভ্রান্তি এরকম আমি ধরিয়ে দেবো, ঠিক আছে, বা তোমাদের অসাবধানতার বসে যেগুলো বলছো করছো তোমরা সেগুলো ধরিয়ে দেবো, চিন্তা নেই। বাট মাথায় রেখো এগুলো। কমল কি বলছিল বল কমল। প্রধানমন্ত্রী গণতন্ত্র আর সমাজতান্ত্রিক গণতন্ত্রের কথা বলছি। আচ্ছা, আর আর বল, আরও অনেক আছে। আর আরও তো 5-6টা প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, হলো 4টে, আরও আরও 5-6টা বেরোবে। দীপিকা দাস কতগুলো বললো? প্রোটেক্টিভ। আর আর জন স্টুয়ার্ট মিলি কত ধরনের গণতন্ত্রের কথা বলেছে বলো দেখি। তারপর হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র। হ্যাঁ, পার্টিসিপেটরি ডেমোক্রেসি। আর গণতন্ত্রের কথা বলেছেন, কি নাম জানো, সিলেবাসটা কোথায় গেল, ফার্স্ট সেমিস্টারে সমাজতন্ত্র গণতন্ত্র। ও তো বললো কমল, ডেভিড হেল, হ্যাঁ শব্দটা মনে আসছিল না। ডেভিড হেল কত ধরনের গণতন্ত্রের কথা বলেছে বলো দেখি। কি কি 4টে? সংরক্ষণমূলক, উন্নয়নমূলক, আর প্রত্যক্ষ গণতন্ত্র, একটা সাবেকি। সিকোয়েন্সে বলতে হবে, উল্টো পাল্টা করে বললে তো হবে না। উত্তর তোমাদের আমি বলেছি না সবসময়, যে উত্তর যখন দেবে সিকোয়েন্সে দেবে, যেটা আগে সেটা আগে, অর্ডারে দেবে, যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে, ঠিক আছে? কারণ তোমার আগে পরে বলাতেই এখানে কনফিউশন তৈরি হয়ে যাবে। আগেরটা আগে না বললে স্টুডেন্টরা যেটা বুঝবে, তুমি আবার সেটাকে গিয়ে যখন আবার আগেরটা পরে বলবো তখন ওরা কনফিউজ হয়ে যাবে, স্যার বলতে চাইছে কি পরিষ্কার হচ্ছে না ব্যাপারটা। ঠিক আছে, বলো। আর লিবারেল, ডেভেলপমেন্টাল, পার্টিসিপেটরি এন্ড প্রোটেক্টিভ। এটা কি ডেভিড হেল বলেছেন না অন্য কেউ, না ইন জেনারেল বলেছেন? হ্যাঁ, ডেভিড হেল। ডেভিড হেলের বইটার নাম জিজ্ঞেস করবে, ডেভিড হেলের বইটার নাম কি, কোন বইয়ে তিনি গণতন্ত্রের ধরনের কথা বলেছেন, কত সালে প্রকাশিত হয়েছে বইটা। কমন কোয়েশ্চেন, খুবই কমন কোয়েশ্চেন, বেসিক জিনিস জিজ্ঞেস করবেই। হুম হুম বুঝতে পারছি না কিছু তোমার কথা। মডেলস অফ ডেমোক্রেসি। মডেলস অফ ডেমোক্রেসি। মডেলস অফ ডেমোক্রেসি। তো এগুলো বেসিক জিনিস, এগুলো তোমার জানতেই হয়। তো কত ধরনের তুমি জানো টিএইচ মার্শাল, ডেভিড হেল কতগুলো মডেলের নাম বলেছেন, ঠিক আছে, কতগুলো মডেলের কথা বলেছেন সেগুলো তোমাকে জানতে হবে। ডেভিড হেল যেগুলো বলেছেন তার বাইরেও তো আরও অনেক বলেছে, সেগুলো কি মোটামুটি একটা লিস্ট বানিয়ে নাও, ঠিক আছে, এবং অর্ডারে উত্তর দেবে, আগে পরে করবে না, ঠিক আছে? তাহলে বুঝে যাবে যে তুমি মুখস্থ করেছিলে, মুখস্থটা ভুলে গেছো, তাই তুমি এখন কিন্তু আগে পরে করছো। কিন্তু যখন তুমি অর্ডারে উত্তর দেবে তখন ওরা জানে যে কেন অর্ডারে তুমি উত্তরটা দিচ্ছ, কেন, কারণ না যাতে না গুলিয়ে যায়, এবং তুমি যেহেতু অর্ডারেই পড়াশোনাটা করেছো, যে কোনো বইয়ে অর্ডারেই থাকে, যেহেতু অর্ডারেই ছিল, অর্ডারেই তুমি পড়েছো, তুমি বুঝেছো বিষয়টা, তাই অর্ডারেই তুমি বলছো। কিন্তু যখন অর্ডারে বলবে না, অর্ডার মেনটেন করবে না, তখন কিন্তু ওরা ধরে নেবে মুখস্থ করে এসছে। তো এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? এগুলো ইন্টারভিউ নিলে তোমাদের এইরকমভাবে প্রশ্ন করলে তোমরা যখন উত্তর দেবে তখন এই ভুলগুলো ধরা পড়বে। তো আমি ওগুলোও করে দেবো, চাপ নেই, আমাদের ইন্টারভিউ হবে, তোমাদের প্রত্যেককে আমি প্রশ্ন করব, তখন এই ভুলভ্রান্তিগুলো নোট করবে প্রত্যেকে। স্যার বলো। স্যার বলছি যে ডেভিড হেলের যে মডেল অফ ডেমোক্রেসি রয়েছে, তো স্যার ওনার মডেল অফ ডেমোক্রেসি এবং টাইপস অফ ডেমোক্রেসি কি সেম জিনিস স্যার? আমি ওটা একটু জানতে চাইছিলাম। তাহলে স্যার আমি যেটুকু জানি যে মডেল অফ ডেমোক্রেসি মানে দিতে গিয়ে উনি সিক্স মডেল দিয়েছিলেন, তাই না স্যার? 6 আমি স্যার, তো আমি যতটুকু জানি স্যার এটাই। মডেল অফ ডেমোক্রেসি নামক বইয়ে 1987 সালে সিক্স মডেলস অফ ডেমোক্রেসি দিয়েছিলেন, আমি যতটুকু জানি স্যার। আর টাইপটা কি তাহলে? টাইপ স্যার আমি যতটুকু জানি স্যার, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেমোক্রেসি, দ্বিতীয় হচ্ছে প্রোটেক্টিভ ডেমোক্রেসি,
তৃতীয় হচ্ছে স্যার ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি, তৃতীয় হচ্ছে স্যার পার্টিসিপেটরি ডেমোক্রেসি, এটা 4 নাম্বার হয়ে গেল। সরি হ্যাঁ, চার নম্বর হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, আর 5 নম্বর হচ্ছে স্যার কসমোপলিটিয়ান ডেমোক্রেসি, হুম এবং 6 নম্বর স্যার মার্কসিস্ট মডেল অফ ডেমোক্রেসি। আমি কি ঠিক একদমই- জানি স্যার এটা? একদমই ঠিক বলেছো, এটা হচ্ছে ঠিক। কিন্তু কিছু কিছু বইয়ে তুমি দেখবে 4টের কথা বলা আছে, কিন্তু ওনার যদি বইটা কন্টেন্টটা খোলো, ওনার বইয়ের যে কন্টেন্ট, যেটা তুমি মডেলস অফ ডেমোক্রেসি যে বইটা, সেখানে 6টা পাবে, হ্যাঁ স্যার, ওটাই আমি দেখছি। সেইখানে 6টা পাবে, কন্টেন্টটা খুললে 6টা পাবে। কিন্তু তুমি যদি আবার দেবাশিস চক্রবর্তীর বইটা খোলো, সেখানে 4টের কথা বলেছে, তোমরা খোলো দেখো, সেখানে 4টের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা একটা Sir- কনফিউশনের বিষয়, কিন্তু তোমরা ওই 6টাই বলবে, 6টাই তোমরা Okay, sir. বলবে, ওকে স্যার। ঠিক আছে, 6টাই বলবে। স্যার আর দুটো বললাম আরেকবার। কি বলবো আরেকবার? স্যার কি বলবো আরেকবার? স্যার ওই লাস্টের দুটো বলুন, লাস্টের দুটো। বলো বলো, আশিস বলো। স্যার 5 নম্বর বললাম কসমোপলিটিয়ান ডেমোক্রেসি, আর 6 নম্বর মার্কসিস্ট মডেল অফ ডেমোক্রেসি। ঠিক আছে, স্যার। ডেভিড হেডলের বইটা গুগল করো, পিডিএফটা বেরিয়ে আসবে, কন্টেন্টটা দেখে নাও, 6টা নাম আছে ওখানে, দেখো। ঠিক আছে, এটা একটা কনফিউশনের কোয়েশ্চেন্স। এটা নেটে একবার উত্তর দিয়েছিল 4টে, আর একবার 4টেকে উত্তর নেয়নি, অন্য কিছু দিয়েছে। ঠিক আছে, তখনই এই কনফিউশনটা হয়েছে। স্যার নেটে তো 7টা দিচ্ছে। হ্যাঁ, কি দিয়েছে? 7টা 7টা? স্যার, আমরা কিন্তু নেটের জন্য 4টি পড়েছিলাম, আর এমনিতে লেখা আছে অনেকগুলি। হ্যাঁ, কিন্তু তোমরা 4টে, তোমরা এইটা বলবে যে যেটা বললাম, যে স্যার কিছু কিছু বইয়ে 4টে আছে, সেকেন্ডারি বইগুলোতে 4টে, এবার প্রাইমারি বইটাতে 6টা আছে, এইভাবে উত্তরটা দেবে। দেবাশিস চক্রবর্তী খোলো, দেখবে সেখানে 4টে আছে, আর ওনার নিজের লেখা বইটা খোলো ডেভিড হেডলে, সেখানে 6টা পাবে। কন্টেন্টটা দেখলেই বুঝতে পারবে সেখানে 6টা আছে। ঠিক আছে, তো এটা একটা কনফিউশন। কেউ একটা বড় মাপের হয়তো বড় গবেষক এই প্রথমেই শুরুতেই ভুলটা করে গেছে, আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ এখন ওই ভুলটাই ক্যারি ফরওয়ার্ড করছি। ক্লাস 11-12-এর বইগুলো বা গ্র্যাজুয়েশনের যে অন্যান্য যে বাংলা বইগুলো আছে, সেখানে ওই 4টেই লেখা আছে। তাতে বোঝা যায় যে ওরা ওই কোনো একজন মহান ব্যক্তিকে, তার লেখাটাকে হয়তো সেখানে তারা কপি করেছে। ঠিক আছে, এটা আমি ধরিয়ে দিলাম তোমাদের, আমি বলতামই, তার মধ্যে বলেই দিল। তো এটা মাথায় রেখো বিষয়টা। ঠিক আছে, তাহলে ডেমোক্রেসির এই বিভিন্ন ধরনগুলো মাথায় রেখো। ঠিক আছে, এবার তোমাকে জিজ্ঞেস করবে যে ডেমোক্রেসি খুব আলোচনায় থাকে, প্রত্যেক বছর আলোচনায় থাকে। ধুবরাটির ভিডিও যারা দেখেছো তারা আরও ভালো করে জানতে পারবে। ধুবরাটি দেখো, কতজন দেখো ধুবরাটির ভিডিও? হাত তোলো দেখি, ধুবরাটির ভিডিও, একটা আইডিয়া পাবো তোমাদের জেনারেল নলেজ কেমন তৈরি হচ্ছে। কারা ধুবরাটির ভিডিও দেখো, নাম শুনেছো? কারা ভিডিও দেখো ধুবরাটির, হাত তোলো। আচ্ছা, শেখ রাজীব। আর কারা দেখো ধুবরাটির ভিডিও? একজনই ধুবরাটির ভিডিও, আর বাকিরা দেখো না? সে কি ক্রিটিক্যাল একটা ভিউ তিনি নিয়ে সময় করেন, ভিডিও তৈরি করেন। তো সেখানে ওনার ডেমোক্রেসি নিয়ে যে ভিডিওগুলো আছে, আমি জানি না ডেমোক্রেসির ভিডিও ছিল কি না, বাট আছে। ভিডেম বলে একটা সংস্থা আছে, সেই সংস্থা প্রত্যেক বছর রিপোর্ট বের করে ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের উপরে, যে দেশগুলোতে কতটা ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসির নিরিখে দেশগুলো কতটা এগিয়ে গেছে, কতটা পিছিয়ে গেছে। ভারতবর্ষকে তারা কি উপাধি দিয়েছে সেখানে, এটা ভালো করে জেনে নিও। ভারতবর্ষকে তাদের রিপোর্টে ভারতবর্ষ কোন ক্যাটাগরিতে পড়ে, তো ওই ক্যাটাগরিটাও একবার দেখে নিও, কোন কোন ক্যাটাগরি। তো ওইখানে যে ক্যাটাগরিটা নতুন অ্যাড করা হয়েছে, সেটা ভালো করে দেখে নিও। তো ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে জিজ্ঞেস করতেই পারে ইন্টারভিউ বোর্ডে, আচ্ছা ভারতবর্ষ এই এতগুলো তো তুমি ধরন বললে, এছাড়াও আরও অনেক হয়, বাট বলো তো এগুলোর মধ্যে ভারতবর্ষকে তুমি কোনটাতে ফেলবে, জিজ্ঞেস করবেই তোমাকে। এগুলোর মধ্যে তুমি ভারতবর্ষকে কোনটাতে ফেলবে? এবার যারা ক্রিটিক্যাল ভিউ রাখে তারা একটা বলবে, যারা একটা অন্য কিছু ভিউ রাখে, যে পজিটিভ ভিউ রাখে, তারা একটা বলবে, যারা নিউট্রাল ভিউ রাখে তারা একটা বলবে। কিন্তু রিসার্চ তো কখনো ওই রকমভাবে নিউট্রাল হয় না, মানে ওই রকমভাবে কোনো রিসার্চের মানে প্রত্যেকেই তো তারা দাবি করছে যে আমরা নিউট্রালি রিসার্চ করেছি। তারা তো কেউ বলছে না যে আমরা মার্কসিস্ট কনসেপ্ট থেকে ডেমোক্রেসিকে জাজ করেছি, কেউ বলছে না। প্রত্যেকেই একই কথা বলছে যে আমরা কোনো আইডিওলজি নয়, আমরা নিউট্রালি জাজ করেছি।
কিন্তু তারপরে তো প্রত্যেকের রিপোর্ট আলাদা হয়ে যাচ্ছে, তো কী করে? তো এখানে তোমার মতামতটা জানতে চাইতে পারে। আচ্ছা বলো তো, তুমি যে ডেমোক্রেসিতে বসবাস করছো সেই ডেমোক্রেসিকে কোন ক্যাটাগরিতে ফেলবে? সেটা কি ডিরেক্ট ডেমোক্রেসি, সেটা কি ইনডিরেক্ট ডেমোক্রেসি, সেটা কি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি, সেটা কি প্রোটেক্টিভ ডেমোক্রেসি, সেটা কি পার্টিসিপেটরি ডেমোক্রেসি, সেটা কি কসমোপলিটান ডেমোক্রেসি, সেটা কোন ধরনের ডেমোক্রেসি বলো তো? জিজ্ঞেস করতেই পারে। এবং ধূপরাটি তো আরও 4-5টা ওখানে দেখিয়েছেন, যেটা ভিডেমের রিপোর্টে যেটা এসেছে, ভিডেমের রিপোর্টে যেগুলো এসেছে সেখানে ওগুলো ক্লাসিফাই করেছেন, ওগুলো দেখে নিতে পারো। সো কোন ক্যাটাগরিতে তুমি ফেলবে, কোন ক্যাটাগরিতে ফেলবে, তো এগুলো একটা কিন্তু তোমার কাছে প্রশ্ন আসবেই তোমার জেনারেল নলেজ যাচাই করার জন্য, ঠিক আছে? এগুলো ভালো করে মাথায় রেখো, এই প্রশ্নের উত্তরটা কী দেবে এটা নিজে ডিসাইড করো, ঠিক আছে? ভালো করে ওই জন্য ডেফিনেশনগুলো আরেকবার দেখে নাও, নইলে গিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গুলিয়ে যাবে, উত্তর দিতে পারবে না। এখানে দেখো রিপ্রেজেন্টেটিভ এবং পার্টিসিপেটরি ডেমোক্রেসির নাম তো এখানে বলেই দিয়েছে, মেনশনই আছে, যেটা আমি পড়িয়েছি তোমাদের। তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এবং পার্টিসিপেটরি ডেমোক্রেসি দুটো উদাহরণ দাও তো। কি এমন হলে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আমরা বলতে পারি কোনো একটা ডেমোক্রেসিকে? কি এমন হলে বা থাকলে তাকে আমরা কি বলতে পারি? পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে বলতে পারি। তো রিপ্রেজেন্টেটিভ কীভাবে বা বলতে পারি, পার্টিসিপেটরি বা কীভাবে বলতে পারি বলো? জিজ্ঞেস করতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো এই বিষয়গুলো মাথায় কিন্তু রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো এগুলো ভালো করে মাথায় রেখো। ডেমোক্রেসি নিয়ে ডেমোক্রেসির আরও অন্যান্য স্কলারদের নাম তোমাদের কাছে জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে ডেমোক্রেসি যারা সমর্থক আছে, জন স্টুয়ার্ট মিল, বেনথাম, জেমস মিল তার বাবা, তারপরে ধরে নাও মানে জন স্টুয়ার্ট মিলের বাবা জেমস মিল, তার জেমস মিলের বন্ধু বেনথাম, ঠিক আছে? ইকোনমিক দিক থেকে যদি বলো তাহলে তোমরা দেখবে যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, টি.এইচ. গ্রিন, এরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু ডেমোক্রেসির বড় বড় সমর্থক। এবং লাস্টে এখনও পর্যন্ত আমরা অমর্ত্য সেন পর্যন্ত এসে পৌঁছেছি, এরা প্রত্যেকেই ডেমোক্রেসির সমর্থক। সো এই নামগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকের বইগুলোর নামগুলো জেনে নিও, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ডেমোক্রেসি নিয়ে বিশেষ করে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বললে জন স্টুয়ার্ট মিলের রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি নামক একটা বই আছে, তার ওটাও জানতে হবে। এগুলো ভালো করে জেনে নিও। আর বিশেষ করে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেভিড হেল্ডের ক্লাসিফিকেশনস অফ ডেমোক্রেসি, মডেলস অফ ডেমোক্রেসি। হ্যাঁ, তো কটা মডেলের কথা বলেছেন এবং কোন বইয়ে বলেছেন, কত সালে প্রকাশিত হয়েছে, এগুলো ভালো করে কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে? এগুলো ভালো করে মাথায় রেখো। ডেমোক্রেসি থেকে অ্যাজ সাচ আর প্রশ্ন হতে পারে যে ডেমোক্রেসির দুটো সুবিধা বলো, ডেমোক্রেসির দুটো অসুবিধা বলো, ডেমোক্রেসি ভালো নাকি খারাপ তোমার নজরে কি? তারপরে আবার তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে, আচ্ছা তুমি তো ভালো বললে, তো ডেমোক্রেসিতে এই জিনিসগুলো হয়, কি হয় না, টাকা পয়সা তো সব কোটিপতিদের হাতে চলে যাচ্ছে আরও বেশি করে, তো তুমি তো ভালো বললে, কী করে এটা তাহলে ভালো বলি? তোমার হাতে টাকা না থাকলে তোমার ভালো হবে না? স্যার হবে না। তাহলে তুমি তো ভালো বললে, কী করে হবে? তাহলে ব্যাপারটা মিলছে না। তো তখন তোমাকে কিন্তু ওর উত্তরটা ওই রকমভাবেই দিতে হবে। হ্যাঁ, তুমি যখন বলবে খারাপ না স্যার ডেমোক্রেসি খারাপ, আমার তো বেশ রাজতন্ত্রটাই বেশ ভালো লাগে, বা সমাজতন্ত্রটাই আমার ভালো লাগে, আচ্ছা তোমার খারাপ লাগে, ভালো লাগে না ডেমোক্রেসি, পৃথিবীর সমস্ত মানুষ ডেমোক্রেসির দিকে যাচ্ছে, তোমার আবার ভালো লাগে না ডেমোক্রেসি, তোমার আবার সমাজতন্ত্র ভালো লাগে, তো বলো যে যদি এটা খারাপ হয় তাহলে এই যে ডেমোক্রেসি আছে বলেই আজকে তুমি মেরিটের ভিত্তিতে এখানে এসে দাঁড়াতে পেরেছো, ডেমোক্রেসি না থাকলে তো তুমি এই মেরিটের ভিত্তিতে দাঁড়াতে পারতে না। রাষ্ট্র নির্ধারণ করে দিত কে চাকরি পাবে আর কে পাবে না, কিন্তু এখানে তো রাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে না, রাষ্ট্র বলছে আমি সকলকে একই নজরে দেখব। তাহলে তুমি যখন সমাজতন্ত্র বলবে তো সমাজতন্ত্র তো প্যাট্রনের সিস্টেমে রান করে, সিস্টেম অনেকটা, অর্থাৎ রাজনৈতিক দলই সমস্ত কিছু ডিসাইড করে দেয়, রাজনৈতিক লিডারই সমস্ত কিছু ডিসাইড করে দেয়, সেখানে মেরিটের কোনো ভূমিকা নেই, তার চোখে যে ভালো সেই হচ্ছে কিন্তু সেখানে গুরুত্ব পাবে। তাহলে তুমি তো এখানে মেরিটের ভিত্তিতে আজকে আমাদের কাছে ইন্টারভিউ বোর্ডে এসে দাঁড়িয়ে আছো, এটা তো গণতান্ত্রিক একটা মূল্যবোধের জায়গা থেকেই তো হয়েছে। তুমি একজন জনগণ, তোমার ইচ্ছে হয়েছে যে তুমি তোমার শাসন ব্যবস্থার বা তুমি শিক্ষকতার পেশাটা তো নিজের হাতে তুলে নেবে, তো তুমি নিজের হাতে তুলে নেবে, মেরিটের ভিত্তিতে এখানে এসে দাঁড়িয়ে আছো, তো তুমি তো বললে খারাপ, তাহলে কি করে খারাপ? তাহলে কি আমরা তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবো এখানে যে ভালো ইন্টারভিউ দাওনি? বা আমরা কি এটা বলবো যে তুমি এখনও মানে তুমি গণতন্ত্রকে থাকো কিন্তু ভালোবাসো না, কাজেই তুমি এখনও যোগ্য নও, এগুলোকে বলবো? তো এরকম করে তোমাকে হয়তো কনফিউজ করতে পারে, এরকম করে তোমাকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে তোমার
যে কতটা তুমি শান্ত ভাব ধরে রাখতে পারছো সেটা যাচাই করতে পারে, আবার তোমার নলেজটা কতটা আছে সেটা তোমার গভীরে প্রবেশ করতে পারে, এটা এই ধরনের কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করে। তো এইগুলো তোমাকে কিন্তু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কার গণতন্ত্রকে ভালোবাসো, তুমি কার গণতন্ত্রকে ভালোবাসো, বেনথামের গণতন্ত্রকে ভালোবাসো নাকি তুমি জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রকে ভালোবাসো, জিজ্ঞেস করতেই পারে। তাহলে বেনথামের গণতন্ত্রটা কীরকম ছিল সেটা জানতে হবে, জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রটা কেমন ছিল সেটা জানতে হবে। বেনথাম বেসিক্যালি মেজরিটেরিয়ান ডেমোক্রেসির কথার দিকে ঝোঁকটা তার বেশি ছিল। জন স্টুয়ার্ট মিল এসে আমরা দেখলাম যে না, তিনি ওই টকভিলকে আলোচনায় নিয়ে এসে, টকভিল আমেরিকাতে গিয়ে যে আমেরিকান সোসাইটিকে স্টাডি করেছিলেন, করার পর যে তার ধারণাগুলো তৈরি হয়েছিল যে মেজরিটিরা মাইনরিটিদেরকে সাপ্রেস করে, তো সেইটা আসল প্রকৃত গণতন্ত্র নয়। গণতন্ত্রে সেটা একটা লুপহোলস, একটা দুর্বলতা, একটা আছে খামতি। তাহলে সেগুলোকে দূর করতে হবে। তো তিনি তো দূর করলেন এসে সেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণার মধ্য দিয়ে, তাই না, যাতে প্রত্যেকটা কমিউনিটির মানুষ সেখানে প্রতিনিধিত্ব পায়, প্রত্যেকটা মাইনরিটি যাতে প্রতিনিধিত্ব পায়, এই সুযোগটা তিনি সকলকে দিলেন। তো তুমি কোনটাকে সমর্থন করছো, তোমার কাছে কোনটা গ্রহণযোগ্য? আবার তুমি দেখবে দেশ, আবার কিন্তু দেখবে দেশের সরকার আমরা কিন্তু সেই বেনথামের ডেমোক্রেসির মডেলের দ্বারাই নির্ধারণ করে থাকি, বেনথামের মডেলের দ্বারাই নির্ধারণ করে থাকি। আবার এটা নিয়েও ডিবেট আছে। সো তোমার অপিনিয়নটা যখন জানতে চাইবে তখন তুমি কনফিউশনে পড়ে যাবে। বাট তুমি যেটা বলবে সেটা কিন্তু স্ট্রংলি বলতে হবে, সুন্দর করে তুমি যেটা বলছো সেটা বুঝে বলছো, এটা কিন্তু তোমাকে নিজের মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা নিজের মাথায় রাখতে হবে। সো এইগুলো ভালো করে মাথায় রেখো, এই জিনিসগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখো, তাহলেই হবে। এরপরে তোমাদের টোটালিটারিয়ানিজমের ডেফিনেশন জানতে চাইতে পারে। টোটালিটারিয়ানিজম বেশি বিষয়টা কি, বা একনায়কতন্ত্র বিষয়টা ব্যাপারটা কি, তার দুটো বৈশিষ্ট্য বলো তো। একনায়কতন্ত্রের দুটো বৈশিষ্ট্য, সো ভালো ও খারাপ দুটোই মিলিয়ে বলবে যখন বৈশিষ্ট্য বলবে। টোটালিটারিয়ানিজমের যখন বৈশিষ্ট্য বা একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য বলবে তখন ভালো খারাপ মিশিয়ে বলবে। কিন্তু যখন তোমাকে ভালোটা শুধু জানতে চাইবে, অর্থাৎ দুটো লাভ বলো তো, বেনিফিট কী আছে একনায়কতন্ত্রের, লাভটা বলতে পারো। যদি বলো যে দুটো অসুবিধে বলো তো একনায়কতন্ত্রের, তখন তোমাকে দুটো অসুবিধে বলতে হবে, বা ক্ষতিকারক বিষয়, এটা কেন মানুষ যেই কারণে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং ছুঁড়ে ফেলে দিচ্ছে। যে কোনো শাসক তার শাসন ব্যবস্থায় খারাপ কিছু করলেই মানুষ তখন বলছে একনায়কতন্ত্র হয়ে গেছে, একনায়কতন্ত্র হয়ে গেছে, তার মানে খারাপ কিছু করছে। সো দুটো খারাপ উদাহরণ দাও তো, কি দুটো উদাহরণ হতে পারে যে খারাপ, এগুলো খারাপ। সো এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ফ্যাসিজম, ঠিক আছে, এরপরে ফ্যাসিজম একনায়কতন্ত্রবাদেরই একটা হচ্ছে একটা ধরন বলতে পারো, একটা ফর্ম। একনায়কতন্ত্রবাদেরই একটা ফর্ম হচ্ছে ফ্যাসিজম, বা বলতে পারো যে নাজিজম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একনায়কতন্ত্রের একটা ধরন। সো বিষয়গুলো কি জিজ্ঞেস করতে পারে, কি ফ্যাসিজম বলতে তুমি কি বোঝো? ফ্যাসিজম আমরা তো অনেক সময় নরেন্দ্র মোদীকে বলে থাকি ফ্যাসিস্ট হয়ে গেছে, তো ফ্যাসিস্ট মানে কি, তার মানে ব্যাপারটা কি? তুমি তো শুনেছো শব্দগুলো, নরেন্দ্র মোদীকে তো এগুলো রোজই শুনতে হয়, মমতা ব্যানার্জিকে রোজ শুনতে হয়, অনেক দেশের প্রত্যেকটা লিডারকেই শুনতে হয়, যে কোনো দেশের লিডারকেই শুনতে হয়। তো জিনিসগুলো কি জিজ্ঞেস করতে পারে, বৈশিষ্ট্য জানতে চাইতে পারে। হিটলারের লেখা বইটার নাম জিজ্ঞেস করতে পারে, যেখানে এই আলোচনাটা খুব আলোচনাটা এসেছিল। হিটলারের লেখা বইয়ের নাম, মুসোলিনির লেখা বইয়ের নাম। হিটলার এবং মুসোলিনি ছাড়াও আরও একজন লেখক ছিলেন, কি নাম ওনার, যিনি যার কারণে হিটলারের জন্ম হয়েছিল, কি নাম, কি পড়িয়েছিলাম, যার কারণে মানে যা ফিলোসফিক্যাল গ্রাউন্ড হয়ে গেছিলেন যিনি হিটলারের, কি নাম বলেছিলাম, কার মনে আছে, কার মনে আছে? নিটশে, মাও জেডং, না নিটশের নাম পড়িয়েছিলাম, বলেছিলাম। তাহলে ক্লাসটা আবার ভালো করে খুলে দেখো, নাহলে গোল্লা খাবে এগুলোতে, ঠিক আছে, এগুলোতে গোল্লা খাবে। সো এগুলো ভালো করে মাথায় রেখো, ঠিক আছে, এগুলো ভালো করে মাথায় রেখো। তো এইগুলোই বেসিক তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে, এর বাইরে আর বিশেষ কিছু এখান থেকে কিন্তু জিজ্ঞেস করার মতো আমার মাথায় আসছে না। যদি আসে কখনো, আবার আমাদের ক্লাস তো শেষ হয়নি, যখন আসবে টাইম টু টাইম আবার বলেও দেবো আমি, ঠিক আছে। আজ এতটুকুই থাকবে, এই বিষয়গুলোই শুধু দেখে নাও, এর মধ্যে থেকেই সমস্ত কিছু কমন পাবে। আমি বারবার বলছি, যদি তোমরা 1300 ক্যান্ডিডেট, গড়ে যদি 6টা করে কোয়েশ্চেন্স হয়, তাহলে 8000-এর কাছাকাছি কোয়েশ্চেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, 7800 কোয়েশ্চেন্স হয়ে যাচ্ছে, 7800 কোয়েশ্চেন্স হয়ে যাচ্ছে। কিন্তু 7800 কোয়েশ্চেন্স তোমাকে রেডি হতে হবে 7800 কোয়েশ্চেন্স নিয়ে। যদি 7800 কোয়েশ্চেন্স হতে পারে না, তো 1000খানায় তাই রেডি হও কোয়েশ্চেন্স নিয়ে, তাতেই তুমি কোয়ালিফাই করে যাবে,
হাজারখানা কোয়েশ্চেন্স এরকম, এবং এগুলো তো সব তোমরা পড়েছো, খালি এবার কিভাবে প্রেজেন্ট করবে। তুমি যখন কোয়েশ্চেন্স এমসিকিউ সলভ করেছো তখন হয়তো এই 10 সেকেন্ড ভাবার সময় পেয়েছো, এখানে তো ভাবার সময় পাবে না, জিজ্ঞেস করবে উত্তর দিতে হবে, অত ওদের সময় নেই তোমাকে বারবার তুমি সময় নেবে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর তোমাকে ওরা অপেক্ষা করবে, এটা করবে না। ও বুঝে যাবে যে মুখস্থ করেছিল, ভুলে গেছে, এখন রিকল করার চেষ্টা করছে, চলো বের করে দাও। তো বললো ঠিক আছে তুমি এসো, বলে বের করে দেবে। সো এখানে ওই রকমভাবে যেগুলো বলছি এগুলো হচ্ছে বেসিক জিনিস, কোনো যেন ভুল এখানে না হয়। মানে তুমি আকাশ পাতাল পড়ো, কিন্তু আগে নিজের গ্রাউন্ডটা পড়ো, যেখানে দাঁড়িয়ে আছো সেইটা আগে ভালো করে জানো, তারপরে তুমি আকাশে উড়ো। আকাশে ওড়ার সময় এখন আসেনি, তো আগে পুরো সিলেবাসটা থেকে বেসিক জিনিস কি সেগুলো আগে জানো, যেগুলো জিজ্ঞেস করেই যে কোনো মানুষের মাথায় আসবেই, সেগুলো আগে যে পড়ো, তারপরে অন্য কিছু হবে। ঠিক আছে, আর কিছু বলো, জিজ্ঞেস করার কিছু থাকলে তোমাদের। আমি পড়াতে একটু খেয়েও নিলাম, সময়ও পেলাম না দেখে। ঠিক আছে, বলো আর কার কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ করো। এই বর্তমান সমাজে ভারতের পার্সপেক্টিভে গণতন্ত্রের প্রধান বাধাগুলো কি হতে পারে? গণতন্ত্রের প্রধান বাধা হচ্ছে এখানে কাস্ট, গণতন্ত্রের বাধা এখানে প্রধান বাধা হচ্ছে এলিট, গণতন্ত্রের প্রধান বাধা হচ্ছে এখানে গণতন্ত্রের প্রধান বাধার মধ্যে কাস্ট আছে, এলিট আছে, তারপরে মোটামুটি এই দুটো তোমরা একটা তো পেয়ে যাচ্ছ। কালেস্টেলি স্যার আর কি বলবো গণতন্ত্রের বাধার মধ্যে, যে গণতন্ত্রকে বাধা প্রদান করছে বিশ্বায়ন, গণতান্ত্রিক কাঠামোকে আসতে দিচ্ছে না, এটাও একটা কারণ। বিশ্বায়ন যেমন আসতে দিচ্ছে তেমনি আবার আসতেও দিচ্ছেও না, এটা আবার বুঝিয়ে বলতে হবে ওখানে বলতে হলে, নাহলে আবার ধরবে ও বিশ্বায়ন তো গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাধা দিচ্ছে না স্যার, এক প্রকার তো গণতন্ত্রকে বাধাও প্রদান করছে বিশ্বায়ন, তো এক প্রকার। মানে আমি পজিটিভ সাইডটাকে অস্বীকার করছে না, কিন্তু আছে। সো গণতন্ত্রের হচ্ছে এগুলো কতগুলো বাধা। গণতন্ত্রের বাধার মধ্যে একটা আছে শিক্ষা ব্যবস্থার প্রসার না ঘটা, গণতন্ত্রের বাধার মধ্যে আছে ডিজিটাল ডিভাইড, গণতন্ত্রের বিস্তার ঘটাতে বাধা প্রদান করছে। হ্যাঁ, ডিজিটাল ডিভাইড অর্থাৎ কারো আছে তো তারা টেকনোলজিকে ব্যবহার করে অনেক এগিয়ে যাচ্ছে, আর কারো নেই তো তারা টেকনোলজি থেকে বঞ্চিত হচ্ছে, তো তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তো যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না তারা নিজেকে শাসন কি করে করবে, এবং কি করেই বা তারা গণতন্ত্রের পার্ট হতে পারে। রিজিট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের এখানে, হ্যাঁ, বিউরোক্রেসি, রিজিট অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, স্লো জুডিশিয়ারি, যে কোটি কেস পেন্ডিং হয়ে বসে আছে, কোটি কেস পেন্ডিং আছে, কোটি কেস পেন্ডিং, কিন্তু একবারও বলছে না যে জাজদের নিয়োগ হোক, বিচার ব্যবস্থায় আরও 50 জন বিচারককে নিয়োগ করা হোক, কেউ বলছে না। অকুপাই ওয়াল হচ্ছে হোক, কি বলে রাত দখলের কথা বলছে, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে একবারও তো আন্দোলন করছে না, বা হয়তো হচ্ছে না। কেন? কারণ বা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো আন্দোলন হচ্ছে না। কেন হচ্ছে না? সব তো আর কেন্দ্র সরকার বা রাজ্য সরকার করছে না। তো সুপ্রিম কোর্টে কেসটা চলে গেল রাত দখলের, মেয়েদের ওই রেপের কেসটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে এলো, এখন কি হচ্ছে তারিখের পর তারিখ, তারিখ পে তারিখ। কেন? কারণ অন্যান্য কেসগুলো এসে জমা হচ্ছে, এই কেসটা পেছনে চলে যাচ্ছে। সো বিচার ব্যবস্থায় আরও বিচারক তার মানে প্রয়োজন আছে, কারণ কেসের সংখ্যার যতটা সেই অনুপাতে তো আমাদের বিচারক নেই, তা সেটাকে তো বাড়াতে হবে। তো সেটা বাড়ানোর জন্য রেসপন্সিবল কে? সেটা বাড়ানোর জন্য রেসপন্সিবল কেন্দ্র সরকার, পার্লামেন্টে যাদের মেজরিটি আছে, তারা সরকার গঠন করেছে, তারা তো সেন্টারে বসে আছে, তারা তো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারকে কেউ ব্লেম করছে না, রাজ্য সরকারের বিরুদ্ধে যত দোষ। কেন? কারণ ঘটনাটা রাজ্য সরকারের হসপিটালে ঘটেছে, ঘটনাটা হয়তো রাজ্য সরকার হসপিটালে ঘটেছে, এটা ঠিক। কেমনি বিচারটা তাড়াতাড়ি সম্পূর্ণ করার কাজটাও তো হচ্ছে কেন্দ্র সরকারের কর্তব্যের আন্ডারে আসে, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের কি জুডিশিয়ারির এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা। তো গণতন্ত্রকে শক্তিশালী না করতে পারার পেছনে এগুলো আমাদের দুর্বলতা। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? কে জিজ্ঞেস করলে? মানে রাজ্য সরকারও দায়ী, এমন নয় যে রাজ্য সরকার দায়ী নয়, কিন্তু কথাটা হচ্ছে একাই রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারও দায়ী। বোঝা গেছে? বলো আর কার কি প্রশ্ন আছে বলো। আর কার কি প্রশ্ন আছে বলো।
কারো কোনো প্রশ্ন বলো, থাকলে বলো। স্যার একটা রাষ্ট্র ব্যবস্থায় মানে রাষ্ট্রর প্রধান গুরুত্ব কাকে দেওয়া উচিত, মানে অধিকারকে না কর্তব্যকে, যদি নিউ লিবারাল পার্সপেক্টিভে দেখা হয়? নিউলিবারাল পার্সপেক্টিভে যদি দেখা হয় তাহলে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? নিউলিবারাল জানতে হবে যে কিসের কথা বলে। নিউলিবারালিজম হচ্ছে স্বাধীনতার বেশি কথা বলে, তাহলে স্বাধীনতাটা হচ্ছে কিন্তু অধিকারের আন্ডারে আসে, তাহলে অধিকারটা থাকতে হবে। তেমনি আবার কিন্তু একেবারে কমপ্লিটলি অস্বীকার করা যাবে না যে কর্তব্যটাকে মানে কর্তব্যটাকে তারা অবজ্ঞা করে না, কর্তব্যটাকেও কিন্তু তারা হচ্ছে কিন্তু প্রাইমেসি না দিলেও, অর্থাৎ প্রাথমিকতা না দিলেও তারা কিন্তু গুরুত্ব আছে এটা কিন্তু তারা স্বীকার করে। ঠিক আছে, তা অধিকারটা হবে প্রশ্ন। এবং শুধু নিওলিবারালিজম বলে নয়, যে কোনো লিবারালিজমেই কিন্তু, যে কোনো ইজিমেই, মতবাদেই কিন্তু ওই অধিকারটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে গণতন্ত্রের সাথে জড়িত যে সমস্ত মতবাদগুলো, যেমন হচ্ছে উদারবাদ বা নয়া উদারবাদ গণতন্ত্রের সাথে জড়িত। সো গণতন্ত্রের সাথে যেহেতু জড়িত, তো তাই এখানে কিন্তু অধিকারটাকে তারা বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, অধিকারটাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু কর্তব্যটাও কিন্তু সমান তালে কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে, এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আর বলো। আর কোনো প্রশ্ন থাকলে বলো। আর কোনো প্রশ্ন থাকলে বলো, মন খুলে জিজ্ঞেস করো, মাথায় কি আসছে জিজ্ঞেস করো। আসছে না? তাহলে আজকে এতটুকুই থাক, বাকি বিষয়গুলো আমরা আবার চর্চা করবো আগামীকাল। এরকমভাবে রেডি হও। ঠিক আছে, চলো, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট। আচ্ছা।